আসসালামু আলাইকুম। বাতায়ান, হান্টার, তামিল সিনেমা। রজনীকান্ত, অমিতাভ বচ্চন, ফাহাদ ফাসিল। ৩ অ্যাক্টর মানে আমার ৩ জন প্রিয় অ্যাক্টর একটা সিনেমাতে এই প্রথমবার। বাতায়ান একটা তামিল সিনেমায়। এই ৩ জনরে মানে ট্রেইলারটা দেখার পরে একদিন হইছে ট্রেইলারটা রিলিজ হইছে। একটা ২৬ মিলিয়ন আর একটা ৫৬ মিলিয়ন। একটা 2.6 মিলিয়ন আর একটা 5.6 মিলিয়ন ভিউ হয়ে গেছে একদিনে। রজনীকান্ত আর অমিতাভ বচ্চন একসঙ্গে অভিনয় করেছে মাত্র ৬টা সিনেমা তাদের এন্টার লাইফে। একজনের বয়স ৮৩ বছর, একজনের বয়স ৭২ বছর। ৭২ বছর বয়সে এসেও একটা সিনেমার হিরো হয় এবং সেই সিনেমাটা সুপার ডুপার হিট হয়। ৭২ বছর বয়সে এসেও এমন এমন অ্যাকশন রজনীকান্ত করে, মানে তাকে এখনো সবাই অ্যাকশন হিরো হিসেবেই সবাই দেখে। রজনীকান্তের আসলে সবচাইতে মানে ইম্প্যাক্টফুল বিষয় যেটা আমার কাছে মনে হয় তার স্টাইল। সে এই সিনেমায় দেখলাম একটা লোককে একটা লাঠি দিয়ে পিটাইলো, সেই পিটানোর মধ্যেও একটা স্টাইল আছে। সে যখন একটা কিছু ধরে ওই ধরার মধ্যেও একটা স্টাইল আছে। সে যখন একটা ভিলেনকে লাথি মারে সেই লাথিটাও কেমন জানি স্লোমো করে একটা স্টাইল করে দেয়। আমার কাছে মনে হয় পুরো জিনিসটা না ক্যামেরার জাদু। নাইলে এই ৭২ বছর বয়সী একজন অ্যাক্টরকে কেন মানুষ এখনো এত পছন্দ করে, তার ক্রেজ কেন শুধু দিন দিন উপরের দিকেই নামছে না। অমিতাভ বচ্চনের ক্রেজ শুরুতে যতটা ছিল এখন হয়তো ততটা নাই। অমিতাভ বচ্চনকে যদি এই ৭২ বছর বয়সে রজনীকান্তের মতো অ্যাকশন সিনেমা দিয়ে মেইন লিড করে ছেড়ে দেওয়া হতো, তাহলে কি রজনীকান্তের মতো অমিতাভ বচ্চন কি এতটা ব্যবসা করতো? একই সিনেমায় অমিতাভ বচ্চন সম্ভবত জাজের ক্যারেক্টার করছে আর রজনীকান্ত পুলিশের ক্যারেক্টার করছে। গল্পটা খুবই সাদামাটা, একটা এনকাউন্টার দিয়ে। তবে রিসেন্টলি কলকাতায় যে আরজি করের ঘটনাটা ঘটছে, এক ডাক্তারকে যেভাবে সংঘবদ্ধভাবে ব্রুটালি মেরে ফেলেছে পাশবিক নির্যাতন করে, ঠিক ওইরকম একটা প্লটের আবছা একটা ছায়া পেলাম এই গল্পে। এখানেও কোনো এক নারীকে কিছু একটা করা হয়েছে এবং সেটার জন্যে পুলিশ একজন একটা ওই লোকটাকে এনকাউন্টার করতে চায়। সরকার খুব দ্রুত এটা করতে চায় যাতে এর চাপটা সরকারের উপরে না আসে। সরকারের দায়ভারটা নিতে চায় না, যেটা হয় নর্মালি। এই আরজি করার ঘটনায় সরকার কিন্তু দায়টা নিজের উপরে নেয় নাই। অন্য কোনো বিষয় অন্য কোনো জায়গা হলে, এটা যদি কানাডা হইতো, এটা যদি নিউজিল্যান্ড হইতো, এটা যদি ইভেন আমেরিকাও হইতো, ওই দেশের মুখ্যমন্ত্রী বা প্রাইম মিনিস্টার বা ওই দেশের যে ওই শহরের যে মেয়র, সে পদত্যাগ করতো। মমতা পদত্যাগ করা উচিত ছিল এই কাণ্ডের পরে। একটা সাদামাটা গল্পকে রজনীকান্ত কিরকম ম্যাজিক করে দেয় এবং সেটা মুগ্ধ হয়ে দেখতে ইচ্ছে করে। আর ফাহাদ ফাসিল, ও মাই গড, ট্রিমেন্ডাস অ্যাক্টিং, ট্রিমেন্ডাস অ্যাক্টিং। তার অ্যাক্টিং এর মধ্যে যেন একটা মানে খুবই ন্যাচারাল একটা অ্যাক্টিং এবং মনে হয় যে মানে দেখতে ভালো লাগে। সে ফাহাদ ফাসিল যেভাবে ড্রেস আপ করে, যেভাবে ডায়লগ ডেলিভারি দেয়, যেভাবে অ্যাকশন করে, যেভাবে বডি মুভমেন্ট করে, সবকিছু দেখে সামহাও একটা ম্যাজিক ক্রিয়েট হয়। নওয়াজুদ্দিন সিদ্দিকী, ফাহাদ ফাসিল, এই ধরনের অভিনেতারা যে সিনেমায় থাকে ওই সিনেমার একটা আলাদা ভাইব, আলাদা একটা মিনিং, আলাদা একটা টেস্ট, আলাদা একটা ফ্লেভার তৈরি হয়ে যায়। আমাদের দেশে এরকম অনেক শিল্পী আছে, মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, ফজলুর রহমান বাবু, বাট এদেরকে আমাদের দেশের পরিচালকরা ওই ধরনের ক্যারেক্টার দিয়ে হয়তো ট্রাই করা নাই বা করতে চায় না, অথবা তারা ওই ধরনের ক্যারেক্টারে যাইতে চায় না, যাই না। কিন্তু ফাহাদ ফাসিলের মতো এই যে নাসিরুদ্দিন খান, এই লোকটাকে দিয়ে কিন্তু ট্রাই করায় তাকে একটা ক্যারেক্টারে দাঁড় করানো হয়েছে। ঠিক এরকম এই এক শিহাব শাহীন সিন্ডিকেট আর রায়হান রাফি একটা সিনেমা করে তাকে যতটুকু আগায় আছে, তারপরে আর তার ওয়ার্ক নাই,
তারপর আর তাকে নিয়ে আর কিছু নাই। রায়হান রাফির উচিত ছিল নাসিরুদ্দিন খানকে সিনেমাতে আরো বড় করে ইউটিলাইজ করা, কিন্তু রায়হান রাফি নাসিরুদ্দিন খানকে কতটুকু করছে যায় না, মানে কতটুকু পারছে করছে নাকি করবে না, ওটিটির মধ্যেই তাকে সীমাবদ্ধ রেখে দিয়েছে রায়হান রাফি। অথচ রায়হান রাফি বাংলাদেশের একমাত্র ডিরেক্টর যে এই সমস্ত ক্যারেক্টার গুলাকে কিন্তু প্রডিউস করতে পারে। পরান সিনেমায় কিন্তু নাসিরুদ্দিন খান একটা দারুণ রোল করেছে। তুফানে চঞ্চল চৌধুরী শাকিব খানের সঙ্গে যে ক্যামিওটা করেছে সেটাও কিন্তু দারুণ হয়েছে। এই ধরনের চরিত্রগুলো যখন আসে এগুলোকে প্রপার ইউটিলাইজ করা দরকার। ফাহাদ ফাসিল সাচ অ্যান অ্যাক্টর, তাকে প্রপারলি তাদের ইন্ডাস্ট্রি ব্যবহার করেছে এবং আজ ফাহাদ ফাসিলের নামে সিনেমা চলে। কিন্তু আজকে আমাদের দেশে নাসিরুদ্দিন খানের নামে সিনেমা চলে না। আমাদের দেশে চঞ্চল চৌধুরীর নামে সিনেমা হিট হয় কিন্তু ব্লকবাস্টার হয় না, দুই একটা ছাড়া। বা মোশাররফ করিমের নামে সিনেমা ব্লকবাস্টার হয়। হ্যাঁ, চঞ্চল চৌধুরী অনেক সিনেমা দিয়েছে, ভালো সিনেমা দিয়েছে। এই তার আয়নাবাজি খুবই ভালো গেছে, তার মনপুরা খুব ভালো গেছে, লাস্ট সে যেটা করলো মেজবাউর রহমান সুমনের সেটাও খুব ভালো গেছে। চঞ্চল চৌধুরী তাকে নিয়ে কিন্তু খেলা যায়। যাই হোক, ফিরে আসি রজনীকান্তে। রজনীকান্তের এই ভাতিয়ান সিনেমাটা, এই অনিরুদ্ধের যে ব্যাকগ্রাউন্ড মিউজিক, এটাই আমার কাছে আলাদা লাগছে। আদারওয়াইজ পুরো গল্পটা আমার কাছে মনে হয়েছে যে খুবই অ্যাভারেজ। এ ধরনের গল্প আমরা দেখছি, অনেক হয়েছে, কিন্তু ভাইবটা হচ্ছে, মানে আকর্ষণটা হচ্ছে রজনীকান্ত, আকর্ষণটা হচ্ছে ফাহাদ ফাসিল, আকর্ষণটা হচ্ছে অমিতাভ বচ্চন। এদের অ্যাক্টিং দেখতে হবে। এদের তিনজন যখন এই পর্দা ইয়ে করবে, এরা অভিনয় নিয়ে যুদ্ধ করবে, সেই যুদ্ধটা দেখতে হবে এবং মন্ত্রমুগ্ধ হয়ে দেখতে হবে। সেটা খুবই সাধারণ একটা গল্পকে অসাধারণ করে তুলে ধরার যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটা এনজয় করতে হবে। আমি ব্যক্তিগতভাবে রজনীকান্তের স্টাইলের ফ্যান এবং রজনীকান্তের এই ভাতিয়ান হার্ড সিনেমাটি দেখার অপেক্ষায় রইলাম। এই সিনেমার আরো একটা জিনিস আমার খুব ভালো লাগছে, ডায়লগ বাজি। প্রতিটা ডায়লগ কারের মধ্যে বাজবে আলাদা আলাদা করে। সিনেমার এই জন্যই বোধ হয় সিনেমার ডায়লগ আরেকজন লেখে, সিনেমার স্ক্রিপ্ট রাইটার একজন হয়, সিনেমার কাহিনীকার একজন হয়, সিনেমার ডায়লগ আরেকজন লেখে। সিনেমার ডায়লগ যদি হিট হয় একবার, তাহলে কিন্তু ওই সিনেমা দীর্ঘদিন মানুষের মনের মধ্যে বেঁচে থাকে। আমার মনে হয় রজনীকান্তের এই ভাতিয়ান সিনেমার ডায়লগ গুলা দীর্ঘদিন মানুষের কানে বাজবে। আর প্রায় 2.5 মিনিটের একটা ট্রেলার, কোনো জায়গায় মনে হয় না এই যে ছুটে গেছে, কোনো জায়গায় মনে হয় না এই যে এই সিনেমাটা আমি দেখবো না, বরঞ্চ যতবার ট্রেলারটা দেখছি ততবার ট্রেলারটা ভালো লাগছে। দর্শক, আপনাদের কাছে রজনীকান্তকে কেমন লাগে, ফাহাদ ফাসিলকে কেমন লাগে, এবং এই সিনেমার ট্রেলারটা যারা দেখেছেন তাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।